মেঘের আড়ালে লুকিয়ে থাকা এক স্বপ্নের শহর দার্জিলিং, যেখানে আসার জন্য কোনো নির্দিষ্ট কারণ বা সময়ের দরকার পড়ে না। গরমের ছুটি, পুজোর ছুটি কিংবা শীতের ছুটি, কাঞ্চনজঙ্ঘা দেখা কিংবা মেলে বসে সময় কাটানোর জন্য বাঙালিরা হৈ হৈ করে ছুটে আসেন দার্জিলিংয়ে। দার্জিলিং যতবার যে সময়ে আসি নতুন করে ধরা দেয় প্রত্যেকবারই। কখনো ঝকঝকে নীল আকাশে কাঞ্চনজঙ্ঘা, কখনো আবার মেঘে ঢাকা দার্জিলিং ম্যাল, আবার কখনো সবুজে মোড়া পাহাড়ি রাস্তা। গরমের শুরুতে দার্জিলিং এসেছিলাম ঠিকই, কিন্তু বৃষ্টির আগমন এই ট্রিপকে করে তুলেছিল আরও মোহময়ী। চলুন তবে আজকের গল্প শুরু করা যাক। তার আগে আমি অম্লান, সাথে দেবারতী। ওয়েলকাম টু ট্র্যাভেলিং আওয়ার্স। ট্রেন তখন প্রায় নিউ জলপাইগুড়ির কাছাকাছি। ট্রেন থেকে নেমে দেখলাম আকাশ আগের থেকে অনেকটাই পরিষ্কার। দূরের পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে। স্টেশনের বাইরে থেকে একটা ছোট গাড়ি ধরে রওনা হলাম দার্জিলিংয়ের পথে। দর কষাকষি করে ওই 2600 টাকায় রাজি হয়ে গেল। রোহিণীর এই সৌন্দর্য দেখে ছিটকে গেছিলাম জাস্ট। তবে ভাবুন দার্জিলিং কতটা সৌন্দর্য নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য। রোহিণী পার করার পর থেকেই মাঝে মধ্যে কুয়াশায় ঢেকে যাচ্ছে গোটা রাস্তা। ভেবেছিলাম এবার কোনো সাইট সিন নয়, শুধু মন ভরে বর্ষার পাহাড় উপভোগ করব। তবে সেটা ভাবাই সার। বাতাসিয়া লুপের কাছে আসতেই শুনতে পেলাম টয় ট্রেনের শব্দ। তারপর আর নিজেকে সামলাতে পারিনি, টিকিট কেটে ঢুকে গেলাম বাতাসিয়া লুপে। ভেতরে গিয়ে বেশ অবাক হলাম। ভেবেছিলাম এই বৃষ্টিতে কজনই বা আসবেন এখানে, তারপর যেখানে কাঞ্চনদা নাক ডেকে ঘুমোচ্ছেন। কিন্তু এখানে এসে আমার ধারণা সম্পূর্ণ বদলে গেল। ভালো লাগলো যে মানুষ ছাতা মাথায় করে মন ভরে উপভোগ করছে তাদের প্রাণের শহরকে। এরপর চলে এলাম পিস প্যাগোডা। ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে সব থেকে আকর্ষণীয় লাগে ফুল গাছগুলো। কত নাম না জানা ফুলের বাহার।
এসে পৌঁছলাম দার্জিলিং ম্যাল। এবার এখান থেকে হাঁটা লাগাবো। আমাদের হোটেল হচ্ছে লোয়ার টুমসুং রোডে, কিছুটা হাঁটতে হবে, উপায় নাই। ম্যাল রোডের যে রাস্তাটা আস্তাবলের দিকে চলে গেছে, এদিকে সোজা গিয়ে দুটো রাস্তা পাওয়া যাবে। একটা রাস্তা উপরে চলে যাচ্ছে, একটা নিচে। আমরা নিচ দিয়ে নেমে যাবো। এই হচ্ছে হোটেল শিবিন। আর সব থেকে আকর্ষণীয় এখানকার এই ব্যালকনি থেকে ভিউ। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, কিন্তু অসাধারণ সূর্যোদয় দেখা যায়। হোটেল থেকে ম্যাল যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ চড়াই। ম্যালের আশেপাশে বেশ কিছু হোটেলের নাম আর ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, একটু দেখে নেবেন। বিকেল হতেই ম্যালের দিকে হাঁটা লাগালাম। এখানকার বিখ্যাত তাজ বেকারি থেকে নিয়ে নিলাম মাফিন আর ডোনাট। খেতে ভালোই ছিল, যদিও এই প্রথমবার আমি ডোনাট খেলাম। এরপর যাচ্ছি মহাকাল মন্দিরের দিকে। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, তাই মন্দির চত্বরও অনেকটাই ফাঁকা। দার্জিলিং আসলে এই মহাকাল মন্দির একবার হলেও কিন্তু ঘুরে যায়। বাঙালি পর্যটক তো বটেই, কিন্তু দেশ বিদেশের পর্যটকদের কাছেও একটা বড় আকর্ষণের জায়গা এই ম্যাল রোড। হোপের সামনে ছবি তোলার হিড়িক তো লেগেই আছে। খিদে লেগেছিল বেশ, তাই রাস্তার ধারে দাঁড়িয়ে গেলাম মোমো খেতে। টেস্ট তবে খুব একটা ভালো ছিল না, কিন্তু বৃষ্টির দিনে এটুকু মেনেই নিতে হবে। তখন ম্যাল রোডে বসেছিলাম, হঠাৎ বৃষ্টি নামলো। যে যেদিকে পারলো ছুটে গিয়ে শেডের তলায় আশ্রয় নিল। রাতে ডিনার করতে গেছিলাম মহাকাল রেস্তোরাঁয়, কিন্তু গিয়ে দেখলাম প্রচুর ভিড়। তাই ঠিক করলাম খাবার প্যাক করিয়ে হোটেলে নিয়ে যাব। হোটেল ফেরার সময় দেখলাম ম্যাল প্রায় ফাঁকা, 2-4টে লোক ঘুরে বেড়াচ্ছে। ডিনার সেরে রাতের পাহাড়ের মেঘেদের খেলা দেখতে দেখতে অজান্তেই ঘুমিয়ে পড়েছিলাম। প্রকৃতি হয়তো সত্যি কাউকে নিরাশ করে না, তার একটা জলজ্যান্ত উদাহরণ আজকের এই সকাল।
এত বৃষ্টির পর এরকম একটা ঝাঁ চকচকে সকাল পাবো সত্যিই ভাবিনি। ব্যালকনিতে বসে গল্প জমিয়েছিলাম ওই দূর পাহাড়ের সাথে। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সকাল সকাল। সকালের ম্যাল তখন খুব একটা ব্যস্ত ছিল না, আর গোটা ম্যাল রোড কুয়াশার চাদরে ঢাকা। তবে ভাগ্য ভালো যে বৃষ্টি নেই এখন। দার্জিলিং টাউন আউটপোস্টের একদম পাশেই একটা গলি আছে, হ্যাঁ, সরু রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছে। আমরা সেদিকেই যাব। এই ম্যাল রোড এই পাশ দিয়ে সরু রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছে। আজ আপনাদের নিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের এক নতুন জায়গায়, যার নাম হয়তো এর আগে শোনেননি। আজ আমরা দার্জিলিংয়ের একটা নতুন জায়গায় যাচ্ছি। আপনাদের কাছে নতুন কিনা জানি না, তবে আমার কাছে নতুন। ম্যাল রোডের পাশ দিয়ে টাউন আউটপোস্টের একদম গায়ে লাগা একটা রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছে। 800-900 মিটার রাস্তা হেঁটেই যেতে হবে। এখন তো ঢালান, যাচ্ছি যখন, ফেরার সময় চড়াই হবে। এই হচ্ছে দেশবন্ধু শ্রী চিত্তরঞ্জন দাস মহাশয়ের সর্বশেষ আস্তানা। এই বাড়িতেই 1925 সালে 16 জুন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এখন এই বাড়িতেই দেশবন্ধুর নামে মিউজিয়াম করা হয়েছে। আর এই রাস্তার নামও সিআর দাস রোড, যা চলে গেছে ভুটিয়াবস্তি মনাস্ট্রির দিকে। এখানে আবার দুটো রাস্তা দেখতে পাবেন, নিচের দিকে এটা নেমে গেছে, এদিকেই ভুটিয়াবস্তি মনাস্ট্রি। এই রাস্তা থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, কিন্তু আজ সব কিছু কুয়াশায় ঢাকা। আমরা পৌঁছে গেছি ভুটিয়াবস্তি মনাস্ট্রি। এই হেঁটে 12-15 মিনিট মতো সময় লাগলো। তবে রাস্তা বেশ ঢালু, উঠতে কিন্তু বেশ সময় লাগবে এবং বেশ কষ্ট হবে। मॉर्निंग सर। मॉर्निंग। गो इनसाइड, अंदर में जाइए, दर्शन करिए। जी जी, बाहर से क्या भीतर है, भगवान ये इतना दूर से आप लोग जी हम भी जाता है वहाँ पर। कल का देखिए, कल मैं का अंदर में जाए, ठीक बाहर से क्या ঠিক। এই হচ্ছে ভুটিয়াবস্তি মনাস্ট্রি। ম্যাল থেকে এই মনাস্ট্রির দূরত্ব মাত্র 800 মিটার। পায়ে হেঁটে মাত্র 15-20 মিনিটেই পৌঁছে যাওয়া যায়। 1761 সালে ভুটিয়াবস্তি মনাস্ট্রি তৈরি হয় অবজারভেটরি হিলের আশেপাশে, এবং এটা তৈরি করেছিল লামা দর্জে রিঞ্চিং। কিন্তু 1815 সালে গোর্খা আক্রমণের সময় এই মন্দির ধ্বংস হয়ে যায়। এরপর 1861 সালে এই মনাস্ট্রি পুনর্নির্মাণ হয় এই জায়গায়। এরপর দার্জিলিং বেড়াতে এলে এই মনাস্ট্রি কিন্তু একদম মিস করবেন না। এ কি রে, ব্যাপার কি? ওয়েদার খুব একটা ভালো না, কুয়াশা ধীরে ধীরে পুরো শহরটাকে গ্রাস করে ফেলছে। এতটা হেঁটে বড্ড খিদে পেয়ে গেছিল, তাই ব্রেকফাস্টের জন্য পা বাড়ালাম কেভেন্টার্স। অর্ডার করেছিলাম স্যান্ডউইচ আর বার্গার। ব্রেকফাস্ট করে ম্যাল রোড দিয়ে পা বাড়ালাম চিড়িয়াখানার দিকে।
সেন্ট অ্যান্ড্রিউস চার্চের পাশের রাস্তা দিয়ে একদম সোজা চলে গেলেই চিড়িয়াখানা। দূরত্ব প্রায় 2 কিলোমিটার। অন্য সময় লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়, কিন্তু আজ মাত্র কয়েকজন দাঁড়িয়ে। এই চিড়িয়াখানা বৃহস্পতিবার বন্ধ থাকে, সেই দেখে আসবেন। এখানের প্রবেশ মূল্য 110 টাকা এবং বাচ্চার বয়স 6 বছরের নিচে হলে তার প্রবেশ বিনামূল্যে। ভেতরে ঢুকতেই দেখি আগে অনেক লোক জড়ো হয়েছে, তবে কিছুটা এগোতেই দেখতে পেলাম বিশাল বড় বড় দুটো ভাল্লুক ঘুরে বেড়াচ্ছে। এই চিড়িয়াখানা শুধু ভারতেরই নয়, পৃথিবীর উচ্চতম চিড়িয়াখানা, যার উচ্চতা প্রায় 7000 ফুট। 2022-এ ভারতের সেরা চিড়িয়াখানার তকমা পেয়েছে এই দার্জিলিংয়ের চিড়িয়াখানা। এখানে স্নো লেপার্ড থেকে শুরু করে রেড পান্ডা, হিমালয়ান শেয়াল সহ একাধিক প্রাণীর ব্রিডিং করানো হয়। এদের মধ্যে অনেক প্রাণীকে পর্যটকদের দেখানোর জন্য রাখা হয়েছে। চিন্তা নেই, সব দেখাচ্ছি এক এক করে, দেখতে থাকুন। এটা হচ্ছে স্নো লেপার্ড। নামটা শুনলেই কেমন যেন অন্যরকম মনে হয়। সারা শরীরে সাদা পশমের মতো লোম। অনেকের কাছে আবার দ্য ঘোস্ট অফ মাউন্টেন বলেও পরিচিত এই স্নো লেপার্ড। এখানে আসলে এই স্নো লেপার্ড কিন্তু একদম মিস করবেন না। দার্জিলিং চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ এই রেড পান্ডা। বোতামের মতো চোখ আর কুতকুতে নাক দেখলেই কেমন যেন ভালোবাসতে ইচ্ছা করে। এই চিড়িয়াখানাটা গোটাটাই চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়, তাই পরিশ্রমও হয় প্রচুর। এখানেই রয়েছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, যেখানে তেনজিং নর্গে সহ পাহাড়ে চড়া সম্পর্কিত জিনিসের মিউজিয়াম রয়েছে। দার্জিলিং এখন আর শুধু বেড়ানোর জায়গা নেই, দার্জিলিং এখন বাঙালির ইমোশন। পায়ে হেঁটে শহরটা ঘুরে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর হ্যাঁ, এই সময় কিন্তু কাঞ্চনজঙ্ঘার আশা করবেন না, তাহলে কিন্তু আপনি হতাশ হবেন। তার ইচ্ছা হলে তিনি নিজেই দেখা দেবেন। 1 রাত 2 দিনে দার্জিলিংয়ে আমাদের মোট খরচ, বহরমপুর থেকে এনজিপি স্লিপার ক্লাসে ট্রেন ভাড়া 245 টাকা করে, দুজনের 490 টাকা। এনজিপি থেকে দার্জিলিংয়ের প্রাইভেট গাড়ি ভাড়া 2600 টাকা, হোটেল ভাড়া 1300 টাকা পার ডে।
খাওয়া দাওয়া 800 টাকা। চিড়িয়াখানা এন্ট্রি ফি 110 টাকা করে, দুজনের 220 টাকা। দার্জিলিং থেকে এনজিপি শেয়ার গাড়ি 250 টাকা পার হেড, দুজনের 500 টাকা। ফেরার ট্রেন স্লিপার ক্লাসে ভাড়া 245 টাকা করে, দুজনের 490 টাকা। দুজন আসলে খরচ 6400, তাহলে একজনের খরচ হচ্ছে 3200 টাকা। শেয়ার গাড়িতে এলে এবং গ্রুপে আরও বেশি জন থাকলে খরচা আরও কমে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন গল্প নিয়ে। আর হ্যাঁ, ভিডিও ভালো লেগে থাকলে একটু লাইক আর সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ট্রাভেলিং আওয়ার্স। ধন্যবাদ।